মিরপুর ফার্মগেটে বোমা আতঙ্ক, ব্যাগে মিলল জর্দার কৌটা পান। হাসিনাকে তাড়িয়েছি, তারেক রহমানকেও কাফফারা দিতে হবে, বলছেন পাটোয়ারি। স্থানীয় সরকার নির্বাচন, জামায়াত প্রস্তুতিতে এগিয়ে, ধীরগতি বিএনপিতে। এবং সর্বশেষ জানাবো, হত্যার পর লাশ ঘরে দিয়ে গেল খুনি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। মিরপুর ফার্মগেটে বোমা আতঙ্ক, ব্যাগে মিলল জর্দার কৌটা পান। রাজধানীর মিরপুর 10 নম্বর মেট্রো রেল স্টেশনের ভেতরে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এমন খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তেমন কিছুই পায়নি। শনিবার দুপুর 12টার পর বোমা সদৃশ বস্তুর খবর পেয়ে ঘটনাস্থলে যান ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যরা। পুলিশ জানায় মিরপুর 10 মেট্রো স্টেশনের নিচে থাকা ব্যাগে জর্দার কৌটা ও পান ছিল, আর ফার্মগেট স্টেশনের নিচে থাকা বস্তাটির মধ্যে কিছু পাওয়া যায়নি। এদিকে ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, 2 মেট্রো স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু থাকার খবরে জনমনে সাময়িক আতঙ্ক সৃষ্টি হয়, তবে বিস্ফোরক বা বিপজ্জনক কোনো বস্তু মেলেনি। হাসিনাকে তাড়িয়েছি, তারেক রহমানকেও কাফফারা দিতে হবে, বলছেন পাটোয়ারি। সিলেটের জৈন্তাপুরে জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির গাড়িবহরে হামলার অভিযোগ করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারি। তার দাবি, হামলায় বহরের একটি গাড়ির কাঁচ ভেঙে গেছে, তিনি নিজেও হাতে আঘাত পেয়েছেন। তিনি বলেন, স্টেজ থেকে নেমে গাড়ি কয়েক মিনিট যাওয়ার পর বিকট শব্দ হয়, আমাদের গাড়ির কাঁচ ভেঙে যায়, একটি বড় ইট এসে পড়ে, আমার হাতে আঘাতের দাগ আছে, মাথায় লাগলে বড় দুর্ঘটনা ঘটতে পারত। হামলার জন্য বিএনপির কয়েকজন নেতাকে দায়ী করে পাটোয়ারি বলেন, আজকে ইশরাক উস্কানি দিয়েছেন, রাশেদ খান উস্কানি দিয়েছেন, আমি জীবন দিয়ে শঙ্কাবোধ করছি, আমি নিরাপদ নই। তারেক রহমান আজ রাজনৈতিকভাবে একটি বড় ভুল করেছেন। তিনি আরও বলেন, শেখ হাসিনা আমাকে রিমান্ডে নিয়েছিল, তাকে দেশ থেকে তাড়িয়েছি। তারেক রহমান, আপনিও বড় ভুল করেছেন, এজন্য আপনাকে কাফফারা দিতে হবে, এমন কাফফারা যা আপনি কল্পনাও করেননি। আপনি আমার ব্যক্তিগত রক্ত ঝরিয়েছেন, আমি এটাকে ব্যক্তিগতভাবে নিয়েছি। নিরাপত্তা ব্যবস্থা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, যার আসনে গিয়েছিলাম তাকে বলেছিলাম পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনকে বলেছিলাম নিরাপত্তার শঙ্কার কথা, তিনি বলেছেন যে নিরাপত্তা দেওয়া যাবে না। এদিকে এ ধরনের কোনো হামলার ঘটনা ঘটেনি বলে দাবি করেছে পুলিশ। এ প্রসঙ্গে নাসরুদ্দিন বলেন, আমার পেছনে এনসিবির গাড়ি ছিল, সামনে পুলিশের গাড়ি ছিল, এখনও গাড়ির কাঁচ ভাঙা, ইট এবং আঘাতের চিহ্ন রয়েছে। আমরা আশা করি পুলিশ তাদের অবস্থান পুনর্বিবেচনা করবে। স্থানীয় সরকার নির্বাচন, জামায়াত প্রস্তুতিতে এগিয়ে, ধীরগতি বিএনপিতে। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সারা দেশে সাংগঠনিক তৎপরতা বাড়াতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। তবে তফসিল ঘোষণার আগেই ভোটের মাঠের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত ইসলামের মধ্যে মাঠের প্রস্তুতির ব্যবধান স্পষ্ট হয়ে উঠেছে। বছরের শেষ দিকে এই নির্বাচন হতে পারে ধরে নিয়ে সিটি কর্পোরেশন থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত বেশিরভাগ স্থানেই এরই মধ্যে প্রার্থী চূড়ান্ত করে ভোটের প্রস্তুতিতে অনেকটা এগিয়ে গেছে জামায়াত ইসলামী। অন্যদিকে প্রার্থী বাছাইয়ের অভ্যন্তরীণ জটিলতা এবং নীতি নির্ধারকদের ভোটের কৌশল নির্ধারণে ধীর গতির কারণে প্রস্তুতিতে পিছিয়ে রয়েছে ক্ষমতাসীন দল বিএনপি। অবশ্য বিশ্লেষকরা বলছেন, আগাম প্রস্তুতিতে জরুরি হলেও সামগ্রিকভাবে প্রার্থীর গ্রহণযোগ্যতা, স্থানীয় ইস্যু, ভোটারদের অংশগ্রহণ এবং নির্বাচন পরিচালনায় সামগ্রিক পরিবেশ স্থানীয় সরকার নির্বাচনে ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এদিকে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে না হওয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের জোট শরিকদের তৃণমূল পর্যায়ে পরিচ্ছন্ন ইমেজের নেতাদেরও নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ রয়েছে, যা ভোটের মাঠে প্রভাব ফেলতে পারে বলে মনে করছে সংশ্লিষ্টরা। মাঠ পর্যায়ে বিএনপি ও জামায়াত ইসলামী একাধিক নেতাকর্মীর সঙ্গে আলাপে জানা গেছে, প্রার্থী বাছাই, সাংগঠনিক সমন্বয় এবং স্থানীয় পর্যায়ে যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে জামায়াত তুলনামূলকভাবে বেশি সক্রিয় রয়েছে। সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ স্থানীয় নির্বাচনে এই 4 স্তরের বেশিরভাগ পর্যায়ে একই প্রার্থী চূড়ান্ত করেছে দলটি।
প্রার্থীরাও গণসংযোগ করছেন, সেই তুলনায় বিএনপির প্রার্থী চূড়ান্তকরণ ও সাংগঠনিক প্রস্তুতি একই গতিতে এগোয়নি। প্রতিটি এলাকায় একাধিক প্রার্থী গণসংযোগ নেমেছেন। অনেক জায়গায় তৃণমূলের অসন্তোষ মেটাতেই ব্যস্ত সময় পার করতে হচ্ছে দলটির নীতি নির্ধারকদের। দলীয় সিদ্ধান্ত অমান্য করেও অনেকেই বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তৎপর হওয়া দলটির জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপি তুলনায় জামায়াতের সম্ভাব্য প্রার্থীর সংখ্যা অনেক কম। বিএনপির মতো এত বেশি প্রার্থী নেই, তাই তারা আগেভাগে প্রার্থী ঘোষণা ও নির্বাচনী প্রস্তুতি নিতে পারছে। তিনি আরও বলেন, সংসদ নির্বাচনের সময়ও তারা নির্বাচনের অনেক আগেই প্রার্থী ঘোষণা করেছিল। জামায়াত আগে প্রার্থী ঘোষণা করতে পারে কারণ তাদের প্রার্থীর সংখ্যা কম। অনেক এলাকায় তাদের একজন করে সম্ভাব্য প্রার্থী থাকায় কেন্দ্র থেকে গণসংযোগ চালানোর নির্দেশনা দেওয়া সহজ হয়েছে। তবে বিএনপির সম্ভাব্য প্রার্থীর সংখ্যা বেশি, তাই আগে ঘোষণা দেওয়া সহজ নয়। প্রার্থী বেশি থাকলেও বাছাইয়ে কোনো অসুবিধা হবে না। বিএনপি সূত্র জানায়, সবশেষ অনুষ্ঠিত দলটির স্থায়ী কমিটির বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূলকে কার্যক্রম জোরদার করতে বলা হয়েছে। খুব শিগগিরই দলের সাংগঠনিক টিমের মাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করবে হাইকমান্ড। সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে এই কাজ শেষ হতে পারে। পৌরসভা বা উপজেলায় মিত্রদের সমর্থন দেওয়া হবে কিনা তা নিয়ে দলের ভিতরে আলোচনা চলছে। বিএনপি ধীরে চলো নীতির বিপরীতে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে অনেকটা এগিয়ে রয়েছে জামায়াত। দলটি সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন থেকে শুরু করে ওয়ার্ড কাউন্সিলর ও ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচনের জন্য একক প্রার্থী চূড়ান্ত করেছে। দলীয় সূত্র বলছে, 12টি সিটি কর্পোরেশন, 330টি পৌরসভা ও 4,581টি উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে 80% বেশি প্রার্থী ইতিমধ্যে অনুমোদন দিয়েছে। প্রার্থী বাছাইয়ের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটগত সমীকরণের কারণে মনোনয়ন না পাওয়া সিনিয়র ও যোগ্য নেতাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি যেসব এলাকায় দলের নিজস্ব শক্তিশালী প্রার্থী নেই, সেখানে স্থানীয়ভাবে জনপ্রিয় ও গ্রহণযোগ্য ব্যক্তিদের সমর্থন দেওয়ার কৌশল নেওয়া হয়েছে। সূত্র জানায়, তৃণমূল থেকে পাঠানো সম্ভাব্য প্রার্থীদের তালিকা কেন্দ্রীয়ভাবে অনুমোদন করেছে জামায়াত ইসলামী। দলীয় প্রতীক না থাকায় উন্নয়ন ফোরাম ব্যানারে অনেক প্রার্থী ইতিমধ্যে মাঠে নেমেছেন। তারা নিজস্ব ছবি সংবলিত ব্যানার, পোস্টার টানানোর পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ করছেন এবং আগাম সমর্থন চাইছেন। জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের শরিক দলগুলো এই কার্যক্রমে যুক্ত হয়েছে। দলীয় সূত্রের দাবি, জাতীয় নাগরিক পার্টি সহ জোটের বিভিন্ন দলের নেতাকর্মীরা অনেক এলাকায় জামায়াত সমর্থিত প্রার্থীদের পক্ষে একযোগে জনসংযোগ চালাচ্ছেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী বাছাইয়ের কাজ চলমান রয়েছে। জাতীয় নির্বাচনে জোট হলেও স্থানীয় সরকার নির্বাচনে শরিকদের পক্ষে জোট করা হবে না। জোট শরিকরা দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ইহসানুল মাহবুব জুবাইর বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দল জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে প্রস্তুতি শুরু করেছে। স্থানীয় পর্যায়ে সম্ভাব্য প্রার্থী বাছাই করে মত বিনিময় সভা ও জনসংযোগের মাধ্যমে প্রচার চালানো হচ্ছে। যেহেতু নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না, তাই কেন্দ্রীয়ভাবে সমর্থিত প্রার্থীদের পক্ষে দল কাজ করবে। তিনি জানান, সারা দেশে অধিকাংশ এলাকায় প্রার্থী বাছাইয়ের কাজ প্রায় চূড়ান্ত। জামায়াতের একাধিক নেতা বলেন, নির্বাচন সামনে রেখে একক প্রার্থী চূড়ান্তকরণের মূল লক্ষ্য হল ভোটের মাঠে দলীয় ভোট যাতে ভাগ না হয়। ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক বৈঠক, সম্ভাব্য প্রার্থীদের মূল্যায়ন এবং ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ভোটের মাঠে থাকতে পারে আওয়ামী লীগ ও তাদের শরিকরা। নির্দলীয় প্রতীকে ভোট হওয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের ক্লিন ইমেজের নেতা ও সাবেক মেয়র বা চেয়ারম্যান ভোটের মাঠে থাকতে পারে বলে এমন আলোচনা রয়েছে। তাদের সঙ্গে প্রার্থী, জাতীয় পার্টি সহ শরিক দলের তৃণমূল পর্যায়ে অনেক নেতাই নির্বাচনে অংশ নিতে পারেন। ইসি সূত্র মতে, স্থানীয় নির্বাচন নির্দলীয় প্রতীকহীন হওয়ায় নির্দিষ্ট কোনো দলের নেতাকর্মীদের নির্বাচন থেকে বিরত রাখার আইনি সুযোগ কমিশনের নেই। তবে আওয়ামী লীগের নেতাদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ বন্ধ রাখতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে জামায়াত। অন্যদিকে বিষয়টি আদালত ও কমিশনের ওপর ছেড়ে দিয়েছে বিএনপি। জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, আমরা মনে করি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এখনও তৈরি হয়নি। যেহেতু এবার নির্দলীয় প্রতীকে নির্বাচন হবে, সেহেতু কেউ অংশ নিতে চাইলে তাকে নিরুৎসাহিত করা হবে না, এটা দলের প্রাথমিক সিদ্ধান্ত। তবে দলীয়ভাবে অংশ নেব কিনা, কাউকে সমর্থন দেওয়া হবে কিনা সে বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় সরকার নির্বাচনে কেবল আগাম প্রস্তুতি ভোটের ফলাফল নির্ধারণ করে না। প্রার্থীর গ্রহণযোগ্যতা, স্থানীয় ইস্যু, ভোটারদের অংশগ্রহণ এবং নির্বাচন পরিচালনায় সামগ্রিক পরিবেশও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাজনৈতিক বিশ্লেষক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, বিএনপি ও জামায়াত উভয় দলের প্রার্থীরা গণসংযোগ চালাচ্ছেন। নির্বাচন ও পরিবেশ কতটা সুষ্ঠু থাকে, স্থানীয় এমপিদের আচরণ কেমন থাকে, প্রশাসন নিরপেক্ষ থাকছে কিনা, প্রার্থীর গ্রহণযোগ্যতা, 4 বিষয়ের উপর ভোটের ফলাফল নির্ভর করবে। আবার বিএনপির প্রশাসকরাও পদে থেকে ভোটের মাঠ গোছাচ্ছে, যা ফলাফলের প্রভাব ফেলতে পারে। হত্যার পর লাশ ঘরে দিয়ে গেল খুনি।
চট্টগ্রামের পটিয়ায় গাছ থেকে কলা চুরির প্রতিবাদ করায় মোহাম্মদ তোহা নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার পর লাশ ঘরে দিয়ে গেছে খুনি। নিহত মোহাম্মদ তোহা পটিয়া অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ওই এলাকার মৃত আবুল বশরের ছেলে। এই ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ আনোয়ার নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আনোয়ার একই এলাকায় এজাহার মিয়ার ছেলে। নিহতের ভাগ্নে শওকত মোর্শেদ জানান, আনোয়ার ও বাবুল নামে দুই ব্যক্তি গাছ থেকে কলার ছড়া কেটে নামাচ্ছিলেন। বিষয়টি দেখে ফেরায় প্রতিবেশী বাড়ির ওই চোরদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে ঘরে গিয়ে বিষয়টি তার মামা মোহাম্মদ তোহাকে জানালে তিনি ঘটনাস্থলে পৌঁছার পর চুরির দায়ে অভিযুক্তরা টর্চ লাইট দিয়ে তাকে আঘাত ও মারধর করেন। এতে তিনি অচেতন হয়ে পড়লে তাকে পটিয়া একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তোহার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলে পরিবারের সদস্যদের সঙ্গে খুনি আনোয়ার নিহতের লাশ তার ঘরে দিয়ে যান। পরে পালানোর সময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনার সঙ্গে জড়িত অন্য সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করা হয়েছে। শনিবার সকালে তার লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।